সত্যি বলতে গ্রাম থেকে কেউ প্রথমবার গুলশানে আসলে বুঝতেই পারবে না এটা যে বাংলাদেশ। চাঁদপুর এসেছি আর ইলিশ খাবো না তা কি হয়। আগে ভাগেই নিয়ে নিলাম একটি নন এসি সিঙ্গেল বেডের ডাবল কেবিন, ভাড়া নিল 1300 টাকা। হ্যালো বন্ধুরা, চলে এলাম এক নতুন অ্যাডভেঞ্চারে। আমি আর আমার বড় দাদা, সম্পর্কে তিনি আমার দাদা হয়, আর আমি মুসলিম, উনি হিন্দু। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি এক বিশেষ মিশন, চাঁদপুর থেকে ঢাকা গুলশান 2। মিশনটা আসলে আমার জন্য না, বেসিক্যালি দাদার জন্যই। কারণ আগামীকাল সকাল 11টায় তার হিমালয়া কোম্পানিতে একটা প্রমোশনের ইন্টারভিউ আছে। তিনি বর্তমানে টিও মানে টেরিটরি অফিসার থেকে তিনি টিএম মানে টেরিটরি ম্যানেজার হবে। তো আমাদের প্ল্যানটা ছিল বেশ ক্লাসিক। রাত 12টার লঞ্চ ধরে কেবিনে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলে যাব, আর সেই সাথে রাতের জোছনায় নদীর বুক চিরে লঞ্চের বয়ে চলা দেখব। কি এক মন জুড়ানো অভিজ্ঞতা। সকাল 5টা বা 6টার দিকে সদরঘাটে পৌঁছে নাস্তা সেরে সোজা গুলশান। পরিকল্পনা অনুযায়ী কাজটা হলেও আনন্দ আর মজা কিন্তু আমাদের কল্পনার থেকে অনেক বেশি হয়েছে। তো চলুন শুরু থেকে আজকে শুরু করি। ঘড়িতে তখন রাত 10টা। আমরা সিএনজি করে পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটে, আর দেরি না করে সোজা ঘাটে গিয়ে লঞ্চে উঠলাম। আগে ভাগেই নিয়ে নিলাম একটি নন এসি সিঙ্গেল বেডের ডাবল কেবিন, ভাড়া নিল 1300 টাকা। লঞ্চ ছাড়তে তখনও খানিকটা বাকি, তাই ভাবলাম এই ফাঁকে পেট পুজোটা সেরে ফেলি। বাইরে গিয়ে দুজনে পেট ভরে ভাত খেলাম। আর ইলিশের সিজন না হলেও চাঁদপুর এসেছি আর ইলিশ খাবো না তা কি হয়। ফ্রিজ থেকে নিজের পছন্দ মতো কাঁচা ইলিশের পিস বেছে নিলাম, প্রতি পিস মাত্র 200 টাকা করে। আর কম দামেও ছিল, এটা আমরা ওইটা নিছি। সাথে বেগুন ভাজা একদম ফ্রি। দাদা নিলেন 2টো পিস, আর আমাকে বললেন তুই চাইলে আজ তো বড় মাছটাও নিতে পারিস। আমিও আর সুযোগ ছাড়ি না, নিয়ে নিলাম 300 টাকার একটা বড় মাছ। দামটা হয়তো একটু বেশি, কিন্তু ইলিশের স্বাদটা ছিল অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করে একটু নদীর পাড়ে রিল্যাক্স করলাম, তারপর আবার লঞ্চ। আমাদের আজকের বাহন এমবি ময়ূর শাহ। কেবিনের ডিজাইনটা বেশ ছিমছাম। এক বেডে একজনের বেশি থাকা প্রায় অসম্ভব। ফ্যান আর এসি দুটোই আছে, তবে নন এসি কেবিন বলে এসিটা বন্ধ। নন এসি আর এসির তফাৎটা শুধু এতটুকুই, একটাতে এসি চলবে, অন্যটাতে চলবে না। কিন্তু দুজনের গল্প আর হাসিতে কেবিনটা যেন মুহূর্তেই উষ্ণ হয়ে উঠলো। অনেক স্বপ্ন পূরণ করছিলাম না, অনেক ছোটখাটোর মধ্যে অনেক গল্প করতে করতেই লঞ্চ ছাড়ার সময় হয়ে গেল। লঞ্চ তার নিজস্ব গতিতে ছুটে চলেছে মেঘনা নদীর বুক চিরে। আকাশের গোল চারটা আর নদীর ঢেউয়ে সেই জ্যোৎস্নার আলোর খেলা। সত্যি বলছি, এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল যেন প্রকৃতি তার সমস্ত স্নিগ্ধতা ঢেলে দিয়েছে আমাদের এই যাত্রাপথে। শহুরে জীবনের সমস্ত ক্লান্তি যেন এই ঠান্ডা হাওয়া আর প্রকৃতির শান্তিতে ধুয়ে মুছে যাচ্ছিল। এমন জার্নিতে একঘেয়েমি আসার সুযোগ নেই। এই সময়টাতে আমাদের এই পথ চলার গল্পগুলো জমা হতে থাকে। তবে একটা কথা না বললেই নয়, আপনারা হয়তো জানেন যে লঞ্চে খাবার দাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এই নিয়ে দরদাম করারও সুযোগ থাকে না। যেমন 50 টাকাটা স্পিড ক্যান, এখানে 60 টাকা। তবুও জার্নির মজা ধরে রাখতে বেশি দাম দিয়ে আমরা টুকটাক যা দরকার কিনে নিলাম। প্রায় 1 ঘন্টার মতো বাইরে ঘোরাঘুরি আর গল্প করার পর এবার দুজনে কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এক দারুণ দিনের অপেক্ষায়। অতঃপর ভোর হলো। ঘড়িতে তখন প্রায় 5টা। লঞ্চ এসে ভিড়লো সদরঘাটে। কেবিন বয় এসে ডেকে তুললো। হাত মুখ ধুয়ে টিকিট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। গুরুত্বপূর্ণ একটা বিষয়, বের হওয়ার সময় অবশ্যই টিকিট দেখাতে হয়। যদি কোনো কারণে টিকিট দেখাতে না পারেন, তাহলে আবার টাকা দিয়ে নতুন টিকিট কাটতে হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাই টিকিট অবশ্যই সাবধানে সঙ্গে রাখবেন। এখন আমাদের গন্তব্য মতিঝিল হিরাজিল হোটেল, সকালের নাস্তার জন্য, যেটা বেশ পরিচিত। ঘাটেই শুরু হলো আমাদের রিক্সা খোঁজা। কিন্তু ঘাটেই বিশাল এক জ্যামে আটকে গেলাম। আর এই জ্যাম, সে কিন্তু সাধারণ কোনো জ্যাম নয়। এটা এক ধরনের সম্মানী দেওয়া, মানে চাঁদা দেওয়া। রিক্সা প্রতি 10 টাকা করে চাঁদা দিতে হচ্ছিল। শুধু রিক্সা না, সিএনজি, অটো, যত গাড়ি এখানে আছে সবার থেকে ওরা 10 টাকা করে চাঁদা নিচ্ছিল। এই দেশের চাঁদাবাজি আর হয়রানি থেকে মানুষ কবে রক্ষা পাবে, সেই প্রশ্নটা মনে বারবার আসতে থাকে।
এই চাঁদাবাজির কারণে আমাদের মতো সাধারণ মানুষের সময় নষ্ট হয়, হয়রানি বাড়ে, আর পকেট থেকে বাড়তি টাকাও খসে যায়। এই দৃশ্য দেখে সত্যি কষ্ট লাগে। যাই হোক, জ্যাম পেরিয়ে হেরাজেল হোটেলে এসে দেখি সেটা এখনো খোলেনি। সময় নষ্ট না করে রিক্সাকে বিদায় দিয়ে একটা সিএনজি নিলাম। গন্তব্য সোজা গুলশান 2। রিক্সা ভাড়া 100 টাকা দিয়ে এরপর সিএনজি ভাড়া করে রওনা হলাম। গুলশান পৌঁছে একটা ছোট্ট রেস্টুরেন্টের নাস্তা সেরে নিলাম। এই ফাঁকে দাদা একটু ফ্রেশ হতে চাইলেন। সকাল সকাল সেলুন খোলা পাওয়াটাও একটা চ্যালেঞ্জ। অপেক্ষার প্রহর শেষে এক সেলুন মালিককে দেখলাম গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। দোকান খোলার সাথে সাথে কাজ শুরু। চুল কাটা আর শেভ করা সব বিল হলো 300 টাকা। ভাই, এটা গুলশান। এরপর আমরা গেলাম একটা পাবলিক টয়লেটে। দাদা সেখানে ড্রেস চেঞ্জ করতে গেলেন ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে, আর আমি গেলাম 1 নাম্বার কাজ সারতে, যেটা তো বোঝেনি। বেরিয়ে বিল দিতে গিয়ে ভাই রীতিমতো অবাক। দেখেন কিভাবে মেমো দিচ্ছে। এই হলো ডিজিটাল বাংলাদেশ। অবশ্য গুলশান একটা প্রপার এরিয়া, এমন আধুনিক ব্যবস্থা এখানে আশা করাই যায়। সব কাজ শেষ করে বাইরে বসে একটু চা খেলাম। এমন সময় আমাদের গায়ে এসে পড়লো ঝলমলে রোদ। সকালের এই রোদটা শরীরের জন্য বেশ উপকারী। এটি আমাদের ত্বকে ভিটামিন ডি তৈরি হতে সাহায্য করে, যা হাড়কে মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রোদে একটু দাঁড়ানো মানে যেন সতেজতার এক চুমুক নেওয়া। এরপর দাদা অফিসের দিকে চলে গেলেন, আর আমি একা একা হেঁটে প্রায় পুরো গুলশান 2 ঘুরে দেখলাম। সত্যি বলতে গ্রাম থেকে কেউ প্রথমবার গুলশানে আসলে বুঝতেই পারবে না এটা যে বাংলাদেশ। এখানে বড় বড় কোম্পানির হেড অফিসগুলো বেশি। গুলশানে যেমন দেখতে পাবেন দামি দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি, তেমনই দেখতে পাবেন অবহেলায় পড়ে থাকা রাস্তার পাশে কিছু দুস্থ মানুষ। একই শহরের 2 ভিন্ন চিত্র। সারাদিন ঘোরাঘুরির পর বিকেল 5টায় দাদার ইন্টারভিউ শেষ। আনন্দের খবর হলো ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। ডিরেক্ট কোম্পানির সিইও নাকি দাদার ইন্টারভিউ নিছে। ব্যাপারটা ভাবা যায়। দাদার আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা দুটোই সত্যি দারুণ। অফিস থেকে বের হয়ে 2 ভাই মিলে খুঁজতে লাগলাম একটা ক্যাফে। অনেক খোঁজাখুঁজির পর একটা পেলাম। সেখানে হালকা খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার ফেরার পালা। ক্যাফে থেকে একটা সিএনজি নিয়ে রওনা হলাম সোজা সদরঘাটের দিকে। ভাড়া ঠিক হলো 600 টাকা। সদরঘাটের একটু আগে নেমে একটা হোটেলে গিয়ে পেট ভরে রাতের খাবার খেয়ে নিলাম। এবারও আমরা রাত 12টার লঞ্চ ঠিক করলাম। লঞ্চের নাম এমভি রফ 2। এখানেও আগের মতোই কেবিন নিলাম, তবে দাম এবার একটু কম, 1200 টাকা। আগের বার লেগেছিল 1300 টাকা। আপনাদের জন্য একটি টিপস, লঞ্চে কেবিন নেওয়ার সময় সবসময় কাউন্টার থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক দালাল বা ব্রোকার ঘোরাঘুরি করে। আবার 2 ভাই একটু ঘোরাঘুরি করে কেবিনে এসে গল্প শুরু করলাম। এবার আমার সিটটা নিলাম একদম জানালার পাশে। আবার নদীর বুক ছেড়ে লঞ্চ ছুটে চলেছে তার আপন গতিতে, আর আমি জানালার পাশে উকি মেরে ঝোঁছনা দেখছি নদীর পাড়ে গড়ে ওঠা কলকারখানাগুলোর রাতের আলো, যা এই শান্ত পরিবেশেও এক অন্যরকম ব্যস্ততার ইঙ্গিত দেয়। এই রাতে বাইরের শান্ত জল আর ভেতরে আমাদের গল্পের উষ্ণতা, দুটো যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। আবারও ঠিক ভোর 5টায় লঞ্চ চাঁদপুর ঘাটে এসে ভিড়ল। কেবিন বয়ের ঠুকঠুক শব্দে আমাদের ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে লঞ্চ ঘাট থেকে রিজার্ভ সিএনজি নিয়ে সোজা বাড়ির পথ ধরলাম। তো এই ছিল আমাদের চাঁদপুর থেকে ঢাকা গুলশান 2 এবং ফিরতি পথের ছোট লঞ্চ জার্নির গল্প। দাদার প্রমোশনের ইন্টারভিউ, ঢাকা শহরের ভিন্ন রূপ দেখা, আর রাতের নদীর সেই স্নিগ্ধতা, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। এই জার্নিটা শুধু একটা ভ্রমণ ছিল না, ছিল দুটো ভিন্ন ধর্ম মানুষের মধ্যকার অটুট ভালোবাসার এক গল্প, যা আমাদের এই দেশে হাজারো সাধারণ সম্পর্কের প্রতিচ্ছবি। আপনারা যদি কখনো এমন জার্নিতে যান, তবে অবশ্যই লঞ্চের রাতের ভ্রমণটা মিস করবেন না। প্রকৃতি আর আপনজনের সঙ্গ দুটোই আপনাকে মুগ্ধ করবে। হ্যাঁ, আপনার সেরা লঞ্চ জার্নির অভিজ্ঞতা কোনটি সেটা অবশ্য কমেন্টস করে জানাতে পারেন। আর কি বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, এটা আমাদের
তো কেরম হলো